নমস্কার। আজকে যে ঘটনাটি বলবো, এই ঘটনাটি বলবার জন্যেই আমার ইউটিউব চ্যানেলটি খোলা। কিন্তু এতদিন সাহস করে বলে উঠতে পারিনি, অনেক দিন হয়ে গেল। এর কারণ কেউই প্রায় বিশ্বাস করবেন না। যাই হোক, ইউটিউবে অনেকগুলো অলৌকিক ঘটনা আমি দেখলাম, অনেকেই শেয়ার করেছেন। সেই কারণেই আজকে সাহস করে এই ঘটনাটি আমি বলছি। প্রথমেই বলি, আমার বয়স ৫৭ বছর। আমি কলকাতা হাইকোর্টের সেকশন অফিসার। সারা জীবন আমি নাস্তিক ছিলাম। নাস্তিক চর্চাটা আমাদের বাড়িতেই ছিল। বাবা ঘোরতর নাস্তিক ছিলেন। সেই মতোই আমি প্রচণ্ডভাবেই নাস্তিক ছিলাম। সব কিছুই আমি বিজ্ঞানের ভাষায়, বিজ্ঞান দিয়ে বোঝবার চেষ্টা করি। আজও তাই, খুবই বিজ্ঞান চর্চা করি। কিন্তু যে ঘটনাটি ঘটেছে, এখানে বিজ্ঞান আছে কি নেই আমি বলতে পারবো না। আমি এতটা ভূমিকা করছি এই কারণেই যে এর মধ্যে আমার ভুল থাকতে পারে, মানে মনের দিক দিয়ে কোনো ভুল থাকতে পারে, কিন্তু কোনো মিথ্যে এই বয়সে এসে আর বলবো না বা বলবার প্রয়োজন পড়বে না। যাই হোক, এবার ঘটনায় আসি। এই প্রসঙ্গে একটি কথা আমি বলে দিই, আমি আজ পর্যন্ত যত স্বপ্ন দেখেছি তা যদি আমি কাউকে বলে দিই, সেটি আর হয় না। কিন্তু যদি আমি না বলি, অর্থাৎ বলতে ভুলে গেলাম, তাহলে সেই দুর্ঘটনা বা ঘটনাটি ঘটবেই ঘটবে। এটি আমি দিনের পর দিন দেখে আসছি। তাই যখনই কোনো বাজে স্বপ্ন দেখি, সকালে উঠে আমার প্রথম কাজ কাউকে না কাউকে সেই স্বপ্নটির কথা বলে দেওয়া, কারণ আমি খুবই ভয় পাই। সেদিন ছিল শুক্রবার, জুলাই মাস। প্রবল বৃষ্টি হচ্ছে। যে কোনো সময় রেল লাইনে জল জমে যেতে পারে। আমি তখন অফিসে কাজ করছি। একটি মেয়ে আমার কাছে এলো। মেয়েটি আমার শ্বশুরবাড়িতেই মোটামুটি বড় হওয়া বলতে পারেন। খুবই ট্যালেন্টেড মেয়ে, একই সাথে হাইকোর্টে এবং শিক্ষিকা, অর্থাৎ এসএসসি দিয়ে দুটো চাকরি সে পায়। আমার ওয়াইফের সাথে খুবই ঘনিষ্ঠ মেয়েটি। আমরা খুবই স্নেহ করি। আমাদের বাড়িতেও খুবই আসা যাওয়া করে মেয়েটি। করতো খুবই ভালো মেয়ে। যাই হোক, ও শুক্রবার দিন বিকেলবেলায় এসে আমাকে বলল, দাদা তোমার সাথে একটু কথা আছে। প্রবল বৃষ্টি চলছে। আমি বললাম, তোর সাথে আমি সোমবার দিন কথা বলবো। এই বলে আমি তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। এর কারণ সেই সময় না কারশেডে জল জমে যেত আর বাড়ি ফেরা খুব কঠিন হয়ে যেত। যাই হোক, চলে এলাম। তারপর ব্যাপারটা ভুলে গেছি। রবিবার ভোরের দিকে আমি স্বপ্ন দেখলাম মেয়েটি গলায় একটি আকাশি ওড়না জড়িয়ে সুইসাইড করেছে। জীবনে প্রথমবারের জন্য কথাটি আমার ওয়াইফকে বা কাউকে বলতে ভুলে গেলাম। অফিসে কাজ করছি, হঠাৎ করে হই 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 মানে আওয়াজ পাচ্ছি। শুনলাম মেয়েটি সুইসাইড করেছে। আমি আর কয়েকজন মিলে, ওর বাড়ি তখন ব্যান্ডেলে, আমরা ব্যান্ডেলে গেলাম। ততক্ষণে বডি নিয়ে চলে গেছে। আমরা চুঁচুড়া থানায় এলাম। চুঁচুড়া থানায় ওর মামার সাথে দেখা হলো, ওদের পরিবারের সাথে দেখা হলো। ওখান থেকে আমরা চলে গেলাম চুঁচুড়া হাসপাতালে। গিয়ে শুনলাম মেয়েটি ওই একই রঙের একটি ওড়না জড়িয়ে, গলায় জড়িয়ে সুইসাইড করেছে। এই ঘটনাটির জন্য আমি সারা জীবন নিজেকে দায়ী করি। এর কারণ, আমি যদি শুক্রবার দিন ওর সাথে কথা বলতাম কি ঘটেছে, সেদিন সে আমায় বলতে এসেছিল, আমি শুনিনি, আমি বুঝতে পারিনি এত বড় ঘটনা ঘটবে। আর রবিবার দিন ভোরে যে স্বপ্নটি আমি দেখেছি, সেই স্বপ্নটি আমি কাউকে বলিনি বা বলতে পারিনি বা ভুলে গেছি। এই দুটো ঘটনাই ওর মৃত্যুর জন্য দায়ী কিনা আমি জানি না। আমি নিজেকে খুবই গিল্টি ফিল করি এই দুটো ঘটনার জন্যেই। যাই হোক, ওপরওয়ালার হাতে যা আছে তা ঘটবে, তা হবে, আমি আর কি। তবুও এই দুটো ঘটনার জন্য আমি সারা জীবন নিজেকে অজান্তেই অপরাধী মনে করি। তারপর আবার দৈনন্দিন কাজ, অফিস যাতায়াত। হঠাৎ একদিন ভোরের দিক, তখন আবছা অন্ধকার। আমি দেখলাম, আমি এবং আমার স্ত্রী শুয়ে আছি। দেখলাম মেয়েটি আমাদের পাশ দিয়ে কন্টিনিউয়াস হেঁটে চলেছে।
আমার বুঝতে অসুবিধা হলো না মেয়েটিকে। সত্যি কথা বলতে ও আমাদের এতই কাছের ছিল, একটি বারের জন্য আমি ভয় পাইনি। আমি শুধু বারবার করে একটি জিনিস ভাববার চেষ্টা করছিলাম, আমার মতো একটি নাস্তিক লোক যেটি দেখছে এটি সঠিক না আমার মনের ভুল। যার ফলে আমি অনেকক্ষণ থেকেই অবজার্ভ করছিলাম যে আমি ভুল দেখছি না সঠিক দেখছি। আমি আজকেও বলছি, আমি 100% নিশ্চিত মেয়েটি আমাদের পাশ দিয়ে কন্টিনিউয়াস হেঁটে চলেছে, বিছানার পাশ দিয়ে। আমি নিজেকে একটা জোরে চিমটি কাটলাম এই কারণেই যে আমি দেখতে চাইছিলাম যে আমি জেগে আছি না আমি ঘুমের মধ্যে আছি। দেখলাম যথেষ্টই ব্যথা পেলাম। আমি এই কাজটি আমি করেছি এই কারণেই, কারণ আমার মতো একটি নাস্তিক ছেলের পুরো বিশ্বাসটা নড়ে যাবে, এবং নড়ে গেলেও। যাই হোক, আমি আজও বলছি, আমি যেটা দেখেছি সেটা 100% সত্যি। হতে পারে আমার মনের ভুল, আমি আবারও বলছি আমার মনের ভুল হতে পারে, কিন্তু আমি যেটা বলছি এর মধ্যে কোনো মিথ্যে নেই। ঘুম থেকে উঠলাম, আমার স্ত্রীকে সমস্ত ঘটনাটি বললাম। সে মৃদু হাসল, হেসে বলল, অপঘাতে মৃত্যু, আজকে ওর কাজ। বলতে বলতেই তখন কটা হবে, সকাল 6টা কি 7টা। আমার বোন তখন জিমাতে থাকে, 4 সাইডে বরফে ঢাকা জিমা। বোন ফোন করলো ওই সকাল 7টা নাগাদ। ফোন করেই জিজ্ঞাসা করলো, হ্যাঁ রে, ও কেমন আছে? আমি এখানে মেয়েটির নাম উজ্জ্ব রাখছি। আমরা অবাক হয়ে গেলাম, বললাম কেন, ঠিকই আছে। এই কারণে আমার বোনের সাথেও মেয়েটির খুব খুব ভালো সম্পর্ক। আমরা জিজ্ঞাসা করলাম কী হয়েছে? বলে, আরে আজকে একটা কি অস্বাভাবিক ঘটনা ঘটে গেছে। তখন 3টে বাজে, 4 সাইডে জ্যোৎস্না, বরফে ঢাকা জিমাতে তখন প্রচুর বরফ পড়েছে, একদম বরফে ঢাকা। হঠাৎ মনে হলো ও আমাকে ডাকছে, এটা বোন বলছে। আমি দরজা খুলে ওই বরফের মধ্যেই বেরিয়ে গেছি একা একা। তখন আমার ভগ্নিপতি গিয়ে ওকে ধরেছে, ধরে ওকে ঝাঁকিয়ে বলছে, কি করছো তুমি? বললো, কেন, ও যে ডাকছে আমাকে, মেয়েটির নাম ধরে বললো, ও যে আমাকে ডাকছে তাই বেরিয়ে এলাম। ভগ্নিপতি বললো, এটা ভদ্রেশ্বর না, তুমি জিমাতে আছো, আর এখন রাত 3টে বাজে, তুমি বরফের মধ্যে কোথায় যাচ্ছ? ওর তখন হুঁশ ফিরে এলো, ও তাড়াতাড়ি করে ঘরে এলো, ঘুমিয়ে পড়েছে। এই সকাল 7টাতেই ও এই ফোনটা করে জিজ্ঞাসা করছে ও কেমন আছে। আমরা বললাম ভালো আছে। তার প্রায় 6 মাস বাদে বোন যখন বাড়িতে ফিরল, তখন বোনকে আমরা জানালাম যে ও আর পৃথিবীতে নেই। আমি এই যে টোটাল ঘটনাটা বললাম, এই ঘটনাটাই আমি যারা নাস্তিক, যারা বিজ্ঞান চর্চা করেন তাদেরকে বলবো, আপনারা দয়া করে আমার কথাটি বিশ্বাস করবেন, কারণ অনেক অনেক ঘটনা ঘটে যায় যার কোনো এক্সপ্লানেশন আমরা দিতে পারি না। আমি তো বলছি আমি প্রচণ্ডভাবেই বিজ্ঞান চর্চা করি। এই ঘটনাটির এর কোনো ব্যাখ্যা আমার কাছে নেই, কিন্তু সেদিন থেকে আমি বুঝেছি আত্মা বলে কিছু আছে, আর ভগবান তো অবশ্যই রয়েছে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।